হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউপিএসসি একাডেমি। আজকে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এক্সামের জন্য একটি ফুল মক টেস্ট ক্লাস করব। এখানে আমরা টোটাল 40টি প্রশ্ন করব। একদম তোমাদের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন নেওয়া আছে। ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর মাত্র 20 দিন পর তোমাদের পরীক্ষা। তোমরা আশা করছি সকলেই জানো যে 1 মার্চ গ্রুপ সির পরীক্ষা আছে। একদম আজকে থেকে তোমাদের এটা গ্রুপ সির আকারে যে সমস্ত টপিকগুলো আছে গ্রুপ সিতে, সেই সমস্ত টপিকের উপরে। কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে খুব একটা ফারাক নেই তোমাদের। মানে যারা তোমরা শুধু গ্রুপ ডি দেবে, যারা হয়তো গ্রুপ সির ফর্ম ফিল আপ করোনি, শুধু ডির করেছো, তোমাদের জন্য এই সমস্ত ক্লাসই যথেষ্ট। তো অবশ্যই তোমরাও দেখবে অবশ্যই, কারণ এর আগেও তোমাদের এইগুলো ক্লাসই চলছিল গ্রুপ সি এবং গ্রুপ ডির আকারে। তো এখন যেহেতু তোমাদের সামনে আগে গ্রুপ সির এক্সাম অ্যানাউন্সমেন্ট হয়েছে, তো একদম তোমাদের স্পেসিফিকভাবে গ্রুপ সির সিলেবাসের যে মধ্যে যেই সমস্ত অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন নেওয়া থাকছে। তো রেগুলার অবশ্যই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। এর আগেও যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, এনইপি 2020 এর প্রধান লক্ষ্য কী ছিল? ন্যাশনাল এডুকেশন পলিসি এর যে প্রধান লক্ষ্য ছিল, সেই লক্ষ্য ছিল সামগ্রিক বিকাশ, শিক্ষার মধ্যে সামগ্রিক বিকাশ। এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। আচ্ছা, তোমাদের টার্গেট দেওয়া আছে, টার্গেট থাকে তোমাদের 37। টোটাল 40টি প্রশ্ন আছে, যার মধ্যে থেকে জিকে থেকে থাকছে 20টি, রিজনিং থেকে থাকছে 10টি এবং অঙ্কে থেকে থাকছে তোমাদের 10টি। তোমরা যদি বলো যে ইংলিশ থেকেও প্রশ্ন ইনক্লুড করানো, তো আমি ইংলিশ থেকেও প্রশ্ন ইনক্লুড করিয়ে নেবো। তো সেটা তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই যে ইংলিশ থেকে প্রশ্ন ইনক্লুড করবো কি না। তো ফার্স্ট এখানে কি আমাদের সামগ্রিক বিকাশ, এখান থেকে উত্তর অপশান এ। নেক্সট, কোন ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের মধ্যে বিশেষ ব্যবস্থা আছে? আচ্ছা, কোন ধারায় যে তপশিলি জাতি এবং উপজাতিদের বিশেষ বেনিফিট দেওয়া আছে, যে কোন ধারায় বিশেষ তাদের সম্বন্ধে আলোচনা করা আছে? তো ধারা 15 এবং 46, ধারা 15 এবং 46, অ্যান্সার অপশান সি। বৈশাখী উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? তো বৈশাখী উৎসব আমাদের পশ্চিমবাংলাতেও পালিত হয়ে থাকে। তো মেনলি পাঞ্জাব হরিয়ানার এটি উৎসব। বৈশাখী উৎসব পাঞ্জাব ও হরিয়ানা। তো অ্যান্সার কি আমাদের অপশান এ। অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গ কেন এনইপি 2020-কে পুরোপুরি গ্রহণ করেনি? তো অনেক কারণে হতে পারে, তার মধ্যে থেকে এখানে অপশান অনুযায়ী কি এসে যাবে দেখো, কেন্দ্রীয়করণের আশঙ্কায়। কেন্দ্রীয়করণের আশঙ্কা এখান থেকে উত্তর হয়ে যাবে অপশান ডি। কারণ অর্থের অভাবও হবে না, শিক্ষক স্বল্পতাও হবে না, পরিকাঠামোর অভাব এটাও হবে না। এখানে অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয়করণের আশঙ্কা। নেক্সট, কম্পিউটারের ভাষায় ALU এর পুরো অর্থ কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট, হ্যাঁ, অপশান বি। অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট, নিচের কোন নৃত্যধারাটি ছত্তিশগড়ের সঙ্গে যুক্ত নয়? ছত্তিশগড়ের সঙ্গে যুক্ত নয় কোনটা এখানে বলা হয়েছে? ভাগোরিয়া। ভাগোরিয়া এটি মধ্যপ্রদেশের সঙ্গে যুক্ত। নেক্সট, সেলেম লৌস্পাত শিল্পকেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? সেলেম লৌস্পাত শিল্পকেন্দ্রটি তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু উত্তর অপশান সি। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কবে প্রণয়ন হয়? 2005 সালে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট প্রণয়ন হয়েছে। নেক্সট, কম্পিউটারের প্রকৃত প্রসেসিং এর কাজ কি? এর কাজটি কে করে? প্রকৃত প্রসেসিং এর কাজ করে ALU। ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট করে থাকে। তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট, চাইল্ড লেবার প্রোহাইবিশন অ্যাক্ট এ শিশুর বয়স কত পর্যন্ত? তো চাইল্ড লেবার প্রোহাইবিশন অ্যাক্ট অনুযায়ী শিশুর বয়স 14 বছর পর্যন্ত। 14 বছর পর্যন্ত ফ্যাক্টরিতে বা এতে কাজ করানো যাবে না। নেক্সট, কোন সালে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার 1969-এ। 1969, আচ্ছা অপশান এ। আনামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত?
কেরালাতে, আন্নামালাই মেনলি কেরালা তামিলনাড়ুতে আছে, তো অপশানে কেরালা আছে, কেরালা এখান থেকে অ্যান্সার অপশান। 2011 সালে ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি? প্রত্যেকটি প্রশ্নের উত্তর করবে অবশ্যই, নাহলে তোমরা তোমাদের অ্যাকুরেসিকে কিন্তু বুঝতে পারবে না। মুম্বাই এখান থেকে উত্তর হয়ে যাবে, বিশেষ করে অঙ্ক রিজনিংগুলোকে নিজের থেকে সলিউশন করবে। লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত আসন বাতিল করা হয়েছিল, তো লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য যে সংরক্ষিত আসন ছিল সেটাকে বাতিল করা হয়েছিল 104 নম্বর সংশোধনে, অ্যামেন্ডমেন্ট 104 নম্বর অ্যামেন্ডমেন্ট 2019 সালে এটিকে বাতিল করা হয়। নেক্সট, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? জাকির হোসেন তবলা ব্যবহার করতেন, তবলা অ্যান্সার অপশন এ। লোকনৃত্য ডান্ডিয়ার উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? ডান্ডিয়া গুজরাটে ডান্ডিয়ার উদ্ভব হয়েছে, গুজরাট অ্যান্সার অপশন সি। জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে, ধারা 19(1)(a) তে অ্যান্সার অপশন ডি। নিচের কে একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী? তো অপশন নিচে চলে গেছে, একটু এই করতে এই হয়ে গেছে এখানে, তো যামিনী রেড্ডি এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশন। নেক্সট, এটিএম কে আবিষ্কার করেন? জন শেফার্ড বারন, পুরো নাম জন শেফার্ড বারন, ইনি এটিএম আবিষ্কার করেছে। ইগর সিকোটস্কি ইনি হেলিকপ্টার আবিষ্কার করেছেন। উইজিন পলি ইনি টিভি রিমোট আবিষ্কার করেছেন, এবং হ্যান্স লিপার্সে ইনি টেলিস্কোপ আবিষ্কার করেছেন। নেক্সট, ভারতে কবে ব্যাঘ্র প্রকল্প চালু হয়? 1973-তে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছে, 1973 অ্যান্সার অপশন এ। এবার আমরা রিজনিংগুলোকে করব। ফার্স্ট রিজনিং কোশ্চেন দেখো, ব্রাজিল যদি ফুটবল হয়, স্পেন কি হবে? ব্রাজিলের জাতীয় খেলা ফুটবল, স্পেনেরও জাতীয় খেলা ফুটবল, তো এটাও আমাদের উত্তর হবে ফুটবলই, তো উত্তর হবে অপশন এই। নেক্সট, সঠিক উত্তর আমাদের এখান থেকে নির্বাচন করতে হবে, এ সি বি ই ডি এইচ কোশ্চিন মার্ক আছে, কে কিউ আছে। তো দেখো এখানে এ বি প্লাস 1, এ বি সি ডি ই 2 ঘর, এ বি থেকে ডি, বি সি ডি 2 ঘর প্লাস, ডি থেকে ই এফ জি এইচ আচ্ছা ডি ই এফ জি যদি নেই তাহলে 3 ঘর প্লাসে জি এইচ আই জে কে, হ্যাঁ 4 ঘর প্লাস গেলে কে, ঠিক আছে। দেখো এই এ থেকে পরেরটা বি, এক ঘরে যে এ বি, তারপর ডি সি ডি, এভাবে। ঠিক অল্টারনেটিভভাবে এই ক্ষেত্রেও বি থেকে ই আসছে, সি থেকে ই আসছে, সি ডি ই 2 ঘর প্লাস গেলে ইতে, ই থেকে এইচ ই এফ জি এইচ 3 ঘর প্লাস গেলে এইচের থেকে তাহলে এটা ক ঘর প্লাস যাবে? নিশ্চয়ই 4 ঘর প্লাস। এইচ আই জে কে এল, তাহলে এখানে হবে কি এল। এবার এল থেকে কিউটা আবার মেলাতে হবে, মিলছে কিনা দেখো, 5 ঘর প্লাস গেলে এল এম এন ও পি কিউ মিলে গেছে, তার মানে জি এল। এই যে কোশ্চিন মার্কে এখানে হবে কি জি এল, তাহলে উত্তরটা কী হবে? অপশন সি এরটা, অপশন সি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, সমস্ত পেন হলো খাতা, সমস্ত খাতা হলো বই, সমস্ত পেন হলো বই, সমস্ত বই হলো খাতা। আচ্ছা, সিদ্ধান্তর মধ্যে এগুলো, সরি, তো বিবৃতির মধ্যে যেগুলো বলেছে সমস্ত পেন, তো এই যে সমস্ত পেন, এই সমস্ত পেনই কি হয়? খাতা হয়। কে নাম দিচ্ছে? খাতা। আবার সমস্ত খাতা, এই যে সমস্ত খাতা, এগুলো আবার কি? বুক। এবার সিদ্ধান্তগুলো আমাদের এক এক করে দেখতে হবে যে কোন কোন সিদ্ধান্তটা এখানে সঠিক হবে। প্রথম সিদ্ধান্ত বলেছে সমস্ত পেন বই,
এই যে সমস্ত যে পেন আছে সব পেনগুলো অবশ্যই বই, কারণ বইটা কি যে বড়ের মধ্যে আছে বুক, তাহলে সমস্ত পেনই বই, এটা ঠিক আছে। এবার সমস্ত বই খাতা, এবার দেখো সমস্ত বই, এই যে বই, যত বই আছে সব বইয়ে কি খাতা হবে? সব বইয়ে তো খাতা হবে না, কিছু বই খাতা, এই যে কিছু বই খাতা হতে পারে বা কিছু খাতা বই হতে পারে, এটা হবে কিছু হতে পারে, কিন্তু সমস্তটা হবে না, কারণ এই যে এটা সমস্ত মানে কি, এটা পুরোটাই, পুরোটার থেকে এই যে খাতার পরিমাণ কত, এই যে খাতার পরিমাণ তো এইটুকু আছে, তো এখানে কম আছে, তো এখান থেকে এটা সঠিক নয়। তাহলে সঠিক কি? শুধু ওয়ান সঠিক, অ্যান্সার অপশন এ। নেক্সট, একটি পরিবারে এ বি সি ডি ই এফ এই 6জন সদস্য। এবার সদস্যগুলো কি কি বলেছে দেখো, এ বি বিবাহিত দাম্পত্য, তাহলে এ এবং বি এরা বিবাহিত দাম্পত্য। তো কে মেল কে ফিমেল এখনো জানি না, তো থাক এইভাবে। বিবাহিত শুধু বলেছে এরা হাজব্যান্ড ওয়াইফ। ডি সি এর পুত্র, তো ডিকেও আমরা এখনো আঁকিনি, তাহলে এই লাইনের কাজ পরে করব। এ ই এর বাবা, এ কার বাবা? ই এর বাবা, তাহলে এ যদি বাবা হয় তাহলে বি কে হয়ে যাবে মা, ফিমেল জেন্ডার হয়ে যাবে এটা, কারণ এরা বিবাহিত দাম্পত্য বলা ছিল আগে। ঠিক আছে, এবার এ হলো ই এর বাবা, ই হলো এফ এর নাতনি, ই হলো এফ এর নাতনি, তাহলে এফ এর যদি নাতনি হয় তাহলে এদের একটা, এই যে এর বাবা আছে এফ, তাহলে এর কি বলেছে? নাতনি, নাতনি হলে ফিমেল জেন্ডার। এফ এর নাতনি, তাহলে এর বাবা কিংবা মা মানে দাদু, নাতনি কি দাদুর সাপেক্ষে আসছে আর কি, এই এফটা কি হয়ে যাবে? এর দাদু বা এর বাবা বা মা হবে, যে কোনো একটা হবে। তো সেটা আমাদের দেখতে হবে বাবা হচ্ছে নাকি মা হচ্ছে। আগে আরও দেখি কী কী বলা আছে। এফ এর স্বামী মারা গেছে, এই যে এফ এর কী বলেছে? স্বামী মারা গেছে, তাহলে এনার একটা এই যে হাজব্যান্ড ছিল কেউ একটা, ইনি মারা গেছেন, তাহলে ইনিকে, ইনি ফিমেল জেন্ডার। জেন্ডারগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নটাতে, তো এই কারণে এখানে আমাদের পুরুষ সদস্য বের করতে বলা হয়েছে। তো এফ তাহলে কি? এফ একজন কিন্তু ফিমেল জেন্ডার, ঠিক আছে। এবার সি এ এর ভাই, সি এ এর ভাই, এই যে এ এর ভাইকে সি, সি এর ভাই, এই যে ভাই। এবার ডি সি এর পুত্র, এই লাইনের কাজটা এখনো করিনি, এই যে সি এর পুত্রকে ডি, এই যে ডি সি এর পুত্র, তো এ কিন্তু সদস্য নেই, এর এখানে কিন্তু জাস্ট একটা কিন্তু বোঝানোর ক্ষেত্রে বললাম যে এর একটা স্বামী ছিল মারা গেছে, তার মানে কি জেন্ডারটা হলো বোঝানোর জন্য এটা বলা আছে যে এফ এর স্বামী মারা গেছে, শুধু এফ এর জেন্ডারটা এখানে বোঝা যাচ্ছে যে এফ কী হবে, তাহলে ফিমেল জেন্ডার হবে। এইবার দেখো প্রশ্নটা আছে পরিবারে কতজন পুরুষ সদস্য আছে। এবার পুরুষ সদস্য কারা কারা? বক্স যেগুলো যেগুলো করেছি, এই যে সি এ ডি, এরা কি পুরুষ সদস্য, তাহলে পুরুষ সদস্য আছে কতজন? 3জন। মহিলা সদস্যও আছে কত? 3জন। ঠিক আছে, তো উত্তর কি আমাদের? অপশান সি, অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো ভাষায় চারকোল, এটাকে এইভাবে লেখা হচ্ছে, এটাকে এইভাবে লেখা হচ্ছে, এটাকে আমাদের কী লেখা হবে সেটা নির্ণয় করতে হবে। প্রথমত CHARCOAL, এটা কিভাবে নাম্বার এসছে দেখো, এটা 5 4, এটা 5 1 6 4 9 1 3, এবং এই যে আমাদের আছে MORALE, এর সঙ্গেটা কী হয়েছে? 2 9 6 1 3 7, ঠিক আছে। এইবার এখানে দেখো, এই যে এদের মধ্যে কমন নাম্বার, কমন অ্যালফাবেট কী আছে দেখো তো, এই যে ও, এই দেখো ও বরাবর কত? 9, এখানেও ও বরাবর কত দেখো? 9। আর কি কমন আছে? এ বরাবর কত দেখো আছে? 1, এ বরাবর কত আছে? এখানেও 1। আচ্ছা, এলটা কমন আছে, এল বরাবর দেখো কত আছে? 3, এখানেও এল বরাবর আছে কি? 3। তার মানে ডাইরেক্ট সরাসরি মানে সি 4কে, এইচ 5 নম্বর অক্ষরকে ডিনোট করছে, মানে 5 নম্বরকে ডিনোট করছে, আর 6 নম্বর, সি এরকম 4 নম্বর, এইভাবে ডাইরেক্ট সোজাসুজি এইভাবেই ডিনোট করছে। তাহলে আমাদের বের করতে হবে ALLOCHRE এর মান বের করতে হবে। এবার এ মানে কত? এই যে 1 নম্বরে, 1 নম্বর। এল মানে কত? 3, দুটো এল আছে তাহলে দুটো 3। ও কত নম্বর? 9 নম্বর। সি আমাদের কত? 4 নম্বর। এইচ কোথায়? এই যে এখানে ছিল এইচ আমাদের 5 নম্বর। আর কোথায়? এই যে আর 6 নম্বর। ই কোথায়?
এই যে লাস্টে ই এখানে 7 নম্বর। তো এইটা আমাদের উত্তর হবে 1 3 3 9 4 5 6 7। 1 3 3 9 4 5 6 7 আছে অপশন বিতে। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট, নিচের শব্দগুলি ক্রম অনুযায়ী পরপর আমাদের সাজাতে বলা হয়েছে। দুর্ঘটনা, রক্তদান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, রক্তপাত। তো একটা যদি দুর্ঘটনা ঘটে থাকে তাহলে পরপর সিকোয়েন্সগুলো কী আসবে? প্রথমে একটা দুর্ঘটনা হলো, দুর্ঘটনা হয়ে কী হয়ে যাবে, কারো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার কী হবে? তার রক্তপাত হবে, ব্লিডিং হলো, রক্তপাত হয়েছে। এবার কি তাকে এখানে অপশন অ্যাম্বুলেন্স যেহেতু আছে তাহলে অ্যাম্বুলেন্স আসবে, অ্যাম্বুলেন্সে করে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? হাসপাতালে নিয়ে যাওয়া হবে, হাসপাতালে নিয়ে যেয়ে তাকে রক্তদান করতে হবে। এইটা আমাদের সিকোয়েন্স আসবে অর্থ অনুযায়ী যদি পরপর সাজাই তাহলে। তাহলে 1 5 4 3 2, দেখো 1 5 4 1 5 4 2 3 হচ্ছে না, 1 5 4 3 2, অপশন ডি একটা, অপশন ডিতে আছে, অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, বিষমটি খুঁজে বার করো। মাদার ইন ল, নেফিউ, গ্র্যান্ডসন, গ্রেট গ্র্যান্ডফাদার। বলো এখানে বেমানান কে? বিষম কে হবে? নেফিউ, নিস। নেফিউ এটা একটা মেল জেন্ডার, গ্র্যান্ডসন মেল জেন্ডার, গ্রেট গ্র্যান্ডফাদার মেল জেন্ডার, এগুলো সবগুলো মেল জেন্ডার, কিন্তু মাদার ইন ল এটা ফিমেল জেন্ডার। তো এখানে বিষম মাদার ইন ল, অ্যান্সার অপশন এ। নেক্সট, এস এন ও পি এটা যদি এইভাবে পরিবর্তন হয় এটা আমাদের কী হবে? দেখো এখানে যা অ্যালফাবেট আছে এখানেও সেম অ্যালফাবেট আছে, শুধু কি স্থান পরিবর্তন হয়েছে। এন ও পি এটা কী হয়েছে? ও এন এস পি। শুধু দেখো যে কীভাবে তারা স্থানগুলোকে পরিবর্তন করিয়েছে। দেখো এই পি যেরকম আছে সেরকমই আছে, এই এস চলে গেছে এখানে, এই ও গেছে এখানে, এই এন এখানেই আছে। তাহলে আমাদের সি এল এ ওয়াইকে বের করতে হবে। তাহলে ওয়াই যেরকম আছে সেরকমই থাকবে। এই এ চলে যাবে এখানে এ, এই সি চলে যাবে এখানে, এই এল এখানে। তাহলে এ এল সি ওয়াই, এ এল সি ওয়াই, এ এল সি ওয়াই অপশান এতেই আছে। তো অপশান এ এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যায়। নেক্সট কোশ্চেন, 3 15 35 কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কে কী হবে আমাদের নির্ণয় করতে হবে। খুব একটা কঠিন না, ইজি আছে বলো। কি এই নাম্বারগুলো কি দেখতে পাচ্ছ? অপশনগুলোতে দেখো তো, এটা কার স্কোয়ার? কাছাকাছি আমাদের 8-এর স্কোয়ার। আচ্ছা এটা দেখো, 2-এর স্কোয়ার করলে কত হয়? 4। -1 যদি করি কত হয়? 3। এটাকে যদি আমি 4, এটাকে যদি 16, এটাকে যদি আমি 36 করি তাহলে কি নাম্বারগুলোকে খুব চেনা চেনা লাগছে না? 4 মানে 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, তাহলে এর পরেরটা কত? 8-এর স্কোয়ার। দেখো 2-এর স্কোয়ার -1 3, তারপরে 4-এর স্কোয়ার -1 4 4 16 থেকে একবার দিলে 15। এইখানে আমাদের 6-এর স্কোয়ার -1, 6 6 36 -1 করলে কত? 35। এবার দেখো পরপর জোড় সংখ্যাগুলো, তাহলে পরের জোড় সংখ্যাটা কত? 8-এর, 8-এর স্কোয়ার -1, তাহলে 28 কত? 64 -1 করলে কত? 63। এই কোশ্চেন মার্কে হবে 63, উত্তর হবে অপশান সি। অপশান সি সঠিক উত্তর। নেক্সট, পিক্টোরিয়াল সিরিজ। তো সিরিজটা দেখো কীভাবে কনভার্ট হচ্ছে আমাদের। এইখানে স্টার ছিল, স্টারটা পিছনে চলে গেছে, এইটা আচ্ছা এইটা এখানে উপরে চলে গেছে, বাকিগুলো সবগুলো এক ঘর এক ঘর এক ঘর করে পিছিয়ে গেছে। এই যে এখান থেকে এটা উপরে চলে গেলে এই স্থানে এইটা, এর স্থানে এইটা, এটা চলে এসছে নিচে, এটা চলে গেছে এখানে। মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও। এই জিরোকে মানে এই সিম্বলটা উপরে নিয়ে যাও, তারপর বাকি সিম্বলগুলো পরপর পরপর করে ঘুরতে থাকো। ঠিক একেবারে এই সিম্বলটা উপরে চলে যাবে, এইখানে চলে যাবে এই সিম্বলটা, তারপর বাকি সবগুলোই শুধু এক ঘর করে কমতে থাকুক। তার মানে এই তীর চিহ্নটা এখানে আসবে, এখানে তীর চিহ্ন, তীর চিহ্ন আগে কী আছে? এখানে গোল, গোলটা এরকম এখানে থেকে যাবে, এখানে গোলটা হয়ে যাবে। গোলের নিচে কি যদি তারা বলি, এটা তারাটা এখানে, তারপর এখানে কি সমান সমানটা, তারপরে লাস্টের এখানে কি ত্রিভুজটা। তো এরকম দেখো, এরকম কোনটা দেওয়া আছে যে গোল এবং ত্রিভুজ উপর নিচে। আচ্ছা, বর্গক্ষেত্র বাই ত্রিভুজ, বর্গক্ষেত্র বাই ত্রিভুজ এখানে, গোল এখানে, তীর এখানে, সমান এখানে, এটা এখানে। ঠিক আছে, অপশান সি। অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে অপশান সি একটা। নেক্সট অঙ্কগুলোকে দেখি।
ফার্স্ট অঙ্কের কোশ্চেন দেখো, সরল সুদে একটি মূলধন 3 বছরের সুদে আসলে হচ্ছে 6,900 টাকা, 6 বছরে হচ্ছে 7,800 টাকা। সুদের শতকরা পরিমাণ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে করবে এখানে দেখো, প্রথমে এগুলো কি আমাদের 3 বছরের সুদ আসল কত আমাদের 6,900 টাকা, আর 6 বছরের সুদ আসল মানে কি অ্যামাউন্ট বলি ওকে। অ্যামাউন্টের মধ্যে কি থাকে প্রিন্সিপাল প্লাস আমাদের সুদ, বছরের সুদ 6 বছরের। তো এখানে আমাদের কি 6 বছরে সবসময় পিছনের দিক থেকে করবে, অ্যামাউন্ট অফ 6 বছর এটা সমান সমান কত আছে 7,800 টাকা। আবার অ্যামাউন্ট অফ তাহলে এখানে কত 3 বছর, এটা কত হয়ে যাবে আমাদের 6,900 টাকা। এবার এখানে মাইনাস করব, এবার এই দুটোকে মাইনাস করলে বেরোবে কি বলো তো, বেরোবে I3 না I3 বছরের সুদ বেরিয়ে আসবে। এবার এখানে থাকতে পারে যে এখানে এ ছিল, এখানে আই কি করে আসলো, এই যে দেখো এই ফর্মুলা অনুযায়ী এখানে কত দেখো 6 বছরের হলে এটা হয়ে যাবে আমাদের সুদ অফ 6 বছরের সুদ, অফ 3 বছরের সুদ আসল মানে কি প্রিন্সিপালটা কখনো পরিবর্তন হয় না সরল সুদে প্রিন্সিপাল যা তা সেমই থাকে, প্লাস আই কত হয়ে যাবে এটা 3 বছরের সুদ। এবার সরল সুদের ক্ষেত্রে আবার সুদটাও কি হয় একই হারে বাড়ে, মানে এবছর সুদ যদি 10 টাকা হয় পরের বছরও সেই সুদ কত 10 টাকা হয়েই থাকবে, তো সুদটা সেম হারে বাড়ে। এবার এখানে যদি আমরা মাইনাস করি, তাহলে এই প্রিন্সিপাল কেটে যাবে, এবং এখানে কি পড়ে থাকবে A6 মাইনাস A3, এই A6 মাইনাস A3 ইজিকালস টু I6 মাইনাস I3 হবে। এবার 6 বছরের থেকে 3 বছর বাদ, 6 বছরের থেকে 3 বছর বাদ মানে কত I3। তো এখানে এইসব কিছু জানেন, জাস্ট এটার থেকে এটা মাইনাস করবে যে ক বছর, I10 যদি থাকে এখানে যদি I2 থাকে তাহলে কত A10 যদি থাকে এবং এ যদি এখানে 3 থাকে তাহলে কত হয়ে যাবে I7 হয়ে যাবে। তো জাস্ট এভাবে মনে রাখবে। এটাই জিজ্ঞাসা সুদ ক বছরের 3 বছরের সুদটা বেরিয়ে যাচ্ছে, 3 বছরের সুদ কত বেরোবে এখানে, জাস্ট এটাকে মাইনাস করো, এই দুটোকে যদি মাইনাস করি তাহলে কত আসবে 900 টাকা। 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত আসলো 900 টাকা। 1 বছরের সুদ যদি বের করতে চাই, 1 বছরের সুদ ক টাকা হবে, এই 3 দিয়ে ভাগ করে দাও, কারণ সরল সুদ কি একদম সেম হারে বাড়ে, তো ভাগ করে দিলে কত 100 টাকা হয়ে 300 টাকা হয়ে যাবে, 3 3 90। কিন্তু আমাদের এটা চাওয়া হয়নি, আমাদের চাওয়া হয়েছে কি সুদের শতকরা পরিমাণ কত। তো এখানে I3 বেরোলো কত 900 টাকা, তাহলে এখান থেকে প্রিন্সিপালটা আমি পেয়ে যাব। কীভাবে প্রিন্সিপাল পেয়ে যাব, এই যে দেখো 3 বছরের সুদ আসল, 3 বছরের সুদ আসল কত 6,900 টাকা, 6,900 টাকা 3 বছরের সুদ আসল 6,900 টাকা। এখান থেকে 3 বছরের সুদ কত, 3 বছরের সুদ 900 টাকা, 900 টাকাকে বাদ দিয়ে দাও, তাহলে প্রিন্সিপালটা কত 6,000 টাকা। প্রিন্সিপাল পেয়ে গেছি, এবার আমি কি সুদ পেয়ে গেছি কত, 3 বছরের সুদ 900 টাকা, প্রিন্সিপাল ইজিকাস টু কত 6,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে, টাইমটা কত 3 বছরের ক্ষেত্রে নিচ্ছি 3 ডিভাইড বাই 100, কাটাকাটি করো, দুটো জিরো কেটে দাও এখান থেকে, আচ্ছা উপরেই কাটো, এখানেই জিরো কাটো, এইটার সঙ্গে এটা একটা কাটো, 3 দিয়ে এখানে কেটে দাও, 3 3 9, 3 দিয়ে এটাকে কাটলে এটা কত 2, 2 দিয়ে এটাকে কাটলে এটা কত 5, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত বেরিয়ে আসলো 5%। রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাবে 5%, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 10 জন লোক ও 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে, 4 জন লোক এবং 20 জন বালক সেই পরিমাণ কাজ করতে পারে, তাহলে কতজন লোক 16 জন বালকের সমান কাজ করতে পারবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটা অনেক বড় আছে কিন্তু ক্যালকুলেশন একদম ইজি। দেখবে কী করে, এখানে দেখো যে 10 জন লোক, 10 জন ম্যান, ও এবং বা ও যদি থাকে তাহলে কী করব প্লাস করব, 8 জন বালক যে পরিমাণ কাজ করছে সমান সমান 4 জন লোক প্লাস 20 জন বালক এর সঙ্গে সমান। এবং আমাদের বের করতে হবে 3 নম্বর কন্ডিশনটা, কতজন লোক, ধরে নিচ্ছি x জন লোক, কতজন লোক x জন লোক কতজন 16 জন বালকের সমান। আচ্ছা, কতজন লোক 16 জন বালকের সমান আমাদের কাজ করতে পারে, তো এইখান থেকে আমাদের কি বের করতে হবে বলো তো, এখান থেকে বালক এবং যে ম্যান এর রিলেশনটা বের করলেই হয়ে যাবে এখান থেকে। কারণ আমাদের কতজন লোক, ধরে নিচ্ছি x জন লোক
একজন ম্যান কতজনের সঙ্গে সমান করতে পারে? 16 জন বালকের সঙ্গে সমান করতে পারে। একজন ম্যান 16 জন বালকের সঙ্গে, কারণ বলেছে কতজন লোক 16 জন বালকের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এটাই আমাদের বের করতে হবে যে এক্স জন, এই এক্স জনের জায়গায় কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই দুটো ইকুয়েশন থেকে আমরা এম এবং এক্সের একটা রিলেশন, এম এবং বি এর একটা রিলেশন বের করি। দেখো এটাকে যদি এই পারে করে দিই তাহলে 6m, এটাকে যদি এ পারে করে দিই তাহলে 12b। এইখান থেকে এম সমান সমান কত চলে আসবে? দেখো 2b। এম সমান সমান কত চলে আসলো? দেখো 2b চলে এসছে। এবার এম এর মানটা এইখানে বসিয়ে দাও, এম এর মানটা এখানে বসিয়ে দাও, কিংবা ডাইরেক্ট এখান থেকে দেখো আমি করে দিচ্ছি যে 8 দিয়ে উভয় দিয়ে গুণ করে দাও। 8m সমান সমান হয়ে গেল দেখো 16b। দেখো 8m সমান সমান 16b। আর আমি এখানে কত ধরেছি যে xm সমান সমান কত? 16b। এই দেখো এক্স এর জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারি? এই দুটো ইকুয়েশন কি সেম বোঝা যাচ্ছে, তাহলে এক্স এর এখানে কত? 8 বসিয়ে দিতে পারি। কিংবা এভাবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ডাইরেক্ট এই যে এম যে আছে, এম ইজ ইকাস টু 2b এসছে, এই ইকুয়েশনে ডাইরেক্ট বসিয়ে দাও, এম ইজ ইকাস টু 2b। তাহলে এখানে কি চলে আসবে? 2xb। 2xb ইজ ইকাস টু কত? 16b। বি এখান থেকে কেটে যাবে, 2 দিয়ে 16 কাটলে এক্সের ভ্যালুটা কত হয়ে যাবে? 8। এই 8টায় তাহলে 8 জন লোক, মানে 8 জন লোক 16 জন বালকের সঙ্গে সমান কাজ করতে পারে। তাহলে কত? 8 জন হয়ে যাবে। উত্তরটা হয়ে যাবে অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি ও তার 2 যমজ ছেলের বয়সের গড় 30 বছর। ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ব্যক্তির বয়স কত নির্ণয় করতে হবে। তাহলে ওই ব্যক্তির ও 2 ছেলের, আচ্ছা তাহলে এরা কজন হচ্ছে? এক ব্যক্তি ও 2 যমজ ছেলে, তার মানে 3 জন পার্সন হচ্ছে, 3 জন পার্সন। 3 জনের গড় বয়স কত? 30 বছর। 3 জনের মোট বয়স কত চলে আসবে? তাহলে 3 × 3 = 90 বছর। ঠিক আছে, এবার দেখো ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত, তাহলে ওই ব্যক্তিটা এবং তার এক ছেলের বয়সের অনুপাত কত দিয়েছে? 2। তাহলে আর এক ছেলের বয়সের অনুপাত কী করে বের করবে? সেটাও হবে 2ই। 3 জনের বয়সের অনুপাত তো হবে 5:2:2। কেন হবে? কারণ সে যমজ। কারণ এর বয়স যদি 10 হয়, 2 নম্বর ছেলের বয়স, 1 নম্বর ছেলের বয়স যদি 10 হয়, তাহলে 2 নম্বর ছেলের বয়সও কত? 10। কারণ এরা যমজ, যেহেতু বলা হয়েছে এখানে কি যমজ, সেহেতু কিন্তু রেশিওটা এরকম আসবে, 5:2:2 আসবে। ঠিক আছে, এটাকেই শুধু একটু হাইড করে রেখেছে প্রশ্নের মধ্যে। তাহলে এবার কি ব্যক্তির বয়স কত? তো এগুলো হয়ে গেল কি তাদের বয়সের অনুপাত। তাহলে এদের মোট বয়সটা কত? একজনের 5x, একজনের 2x, আর একজনেরও 2x, সবগুলোকে যোগ করব, এটা এসে যাবে কত? 9x তাদের মোট বয়স। এটা সমান সমান কি? এটাও আমাদের কি মোট বয়স, এবং এই যে আমরা মোট বয়স 90 বের করেছি, 90। তাহলে x এর সমান সমান কত? 10। এবার পিতার বয়স কত? 10, এখানে 5x, মানে 50 বছর। পুত্র দুটোর বয়স কত? একজনের 20, অপরজনেরও 20। ঠিক আছে, তো এখান থেকে কি পিতার বয়স চাওয়া হয়েছিল, ব্যক্তির বয়স কত? ব্যক্তির বয়স 50 বছর, অ্যান্সার অপশান ডি। নেক্সট, 600 মিটার লম্বা একটি ট্রেন 1200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 36 সেকেন্ড সময় নেয়। ট্রেনটি কত সেকেন্ড সময়ে 2200 মিটার লম্বা সেতুকে অতিক্রম করবে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কী করে নেব? প্রথমে আমাকে ট্রেনটার স্পিড বের করে নিচ্ছি। স্পিড বের করার ক্ষেত্রে স্পিড ইজ ইকুয়াল টু কী চলে আসে আমাদের? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা কি? প্রথম ক্ষেত্রে এত মিটার লম্বা ট্রেন এত মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তো অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কত হয়ে যাবে? এই দুটোর যোগফল, মানে কত হবে? 1800। কেন যোগফল হলো? যখন একটা ট্রেন ল্যাম্পপোস্টকে বা ল্যাম্পপোস্ট, সেতু, প্ল্যাটফর্ম বা ব্রিজকে অতিক্রম করবে, তখন যদি ট্রেনের দৈর্ঘ্য এবং যেই সেতু থাকবে, প্ল্যাটফর্ম থাকবে বা ব্রিজ থাকবে, এই দুইটার দৈর্ঘ্যকে আমরা প্লাস করে নিলে সেটা হয় অ্যাকচুয়ালি ডিস্টেন্স। তো ডিস্টেন্সটা কত এখানে? 1800 মিটার। এবং টাইম কত লাগছে? 36 সেকেন্ড। এই যে 36 সেকেন্ড, এই যে টাইম 36 সেকেন্ডে অতিক্রম করছে। কাটাকাটি করলে 100, 18 দিয়ে 18 × 18, 18 × 2 = 36, এটা করলে কত? 50। স্পিডটা কত আসলো? 50 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল কি তার স্পিড। এবার দেখো আমাদের বের করতে বলা হয়েছে ট্রেনটি কত সেকেন্ড সময়ে এত মিটার লম্বা সেতুকে অতিক্রম করবে। তো যখন সেতুকে অতিক্রম করবে তখন আমাদের কী বের করতে বলেছে? টাইমটা। তো টাইম ইজ ইকুয়াল টু আবার কী হয়ে থাকে? টাইম ইজ ইকুয়াল টু এই ফর্মুলার মধ্যেই
দেখো টাইমটা যদি উপরে চলে যায় স্পিডটা নিচে চলে আসবে, ডিস্টেন্স বাই স্পিড হয়ে যায়। এবার দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্সটা কত? দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য তো কোনো পরিবর্তন হচ্ছে না, ট্রেনের দৈর্ঘ্য কত সেই 600 মিটারে আছে, শুধু কি এখন আগে ছিল একটা প্ল্যাটফর্মের বদলে এখন এসে গেছে কি সেতু। তাহলে কি এই দুটোর কি আমাদের যোগফল সেটা হয়ে যাবে ডিস্টেন্স, দুটোর যোগফল করলে কত 2800। ডিস্টেন্স বাই এবার কত স্পিড এবার কত দেখো 50 মিটার পার সেকেন্ড আমরা বের করে নিলাম এক্ষুনি, তাহলে 50, এটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে কত আসবে 5 5 25, 30 5 6 30, 56 সেকেন্ড, 56 সেকেন্ড অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চিন করবো আমরা। দেখো দুটি সংখ্যার অনুপাত 2:1, প্রতিটি সংখ্যাকে 5 বৃদ্ধি করা হয় তবে অনুপাতটি হবে 2:3, সংখ্যা দুটির যোগফল কত আমাদের নির্ণয় করতে হবে। রেশিও দেখো সেম হারে বাড়ছে, রেশিও সেম হারে বাড়লে আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারি এখানে, সেই ট্রিকটা কি বলো তো, কী ট্রিক অ্যাপ্লাই করে রেশিও যদি সেম হারে বাড়ে। দেখো প্রথমে ছিল কত 2:1, দ্বিতীয় ক্ষেত্রে এসছে কত 3:1, 3:2, এইখানে দেখো 1 প্লাস হয়েছে, এখানেও 1 প্লাস হয়েছে, রেশিও যখন সেম হারে বাড়বে তখন এই যে কত পরিবর্তন হয়েছে, এই 1 ইউনিট পরিবর্তন হয়েছে বা 1 চেঞ্জ হয়েছে, 1 ইউনিট। তো এই 1 ইউনিট চেঞ্জেস এসছে, এই 1 ইউনিটটা সমান সমান কত চেঞ্জেস এসছে কার ফলে, যখন 5 বৃদ্ধি করা হয়েছে, তাহলে 1 ইউনিট পরিবর্তন এসছে 5 বৃদ্ধির ফলে, তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 5। এবার সংখ্যা দুটো আমাদের যোগফল বের করতে হবে। তো সংখ্যা দুটোর যোগফল কি, একটাকে যদি আমি এক্স ধরি আর একটাকে বা ইউনিট হিসেবে ধরছি, তো ইউনিট হিসেবে ভাবো, একটাকে 2 ইউনিট একটি 1 ইউনিট, তাহলে দুটো যোগ করলে কত, এই যে সংখ্যা দুটোর অনুপাত এত, তাহলে 3 ইউনিট, দুটোকে যোগ করলে কত 3 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি 5 হয় তাহলে 3 ইউনিট কত হবে 15, এটাই হয়ে যাবে সংখ্যা দুটোর যোগফল 15। তো অ্যান্সার কি আমাদের অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, যদি এ এর বেতন 25% কম হয় বি এর বেতন থেকে, তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এ এবং এই যে বি, এ এর বেতন 25% কম কার থেকে, বি এর বেতনের থেকে, তাহলে বি এর বেতন যদি 100 টাকা হয়, এ এর বেতন কত 75 টাকা, ঠিক আছে। এবার আমাদের বের করতে কি বলা হয়েছে, যে বি এর বেতন এর চেয়ে কত বেশি, বি এর বেতন এর চেয়ে কত বেশি 25 টাকা বেশি, 25 টাকাই তো বেশি এখানে, কিন্তু আমাদের কার সাপেক্ষে বের করতে বলা হয়েছে, দেখো বি এর বেতন এর চেয়ে এর সাপেক্ষে, তাহলে সাপেক্ষে যেটা হবে সেটা নিচে আসবে, এবার সাপেক্ষে কার এর সাপেক্ষে, তাহলে এর বেতনটা কত 75 টাকা, সেটা নিচে ইন্টু 100, শতকরা যেহেতু বের করতে বলা হয়েছে, এই এটাকে ক্যালকুলেট করি, 25 3 25 75, 3 দিয়ে কাটলে এটা কত চলে আসবে 100কে 33 পূর্ণ 1/3, 33 পূর্ণ 1/3% উত্তর হবে অপশন বি এখান থেকে কারেক্ট আনসার। নেক্সট, একজন ব্যাটসম্যান 98 রান করে যার মধ্যে 4টি বাউন্ডারি 6টি ছক্কা আছে, ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে দৌড়ের মোট রানের শতকরা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। মানে মোট রান সে করেছে ব্যাটসম্যান 98 রান, তার মধ্যে এই 98 রানের মধ্যে 4টে 4 কত রান করেছে 16 রান, আর কটা 6টা ছক্কা, 6 × 6 মানে 36, মানে বাউন্ডারিতে তার রান এসছে কত, এগুলোকে কি 4 এবং 6কে এগুলো কি বাউন্ডারি বলা হয়, বাউন্ডারিতে তার রান হয়েছে কত 52 রান সে বাউন্ডারি মেরে পেরেছে, টোটাল রান করেছিল 98, তার মধ্যে বাউন্ডারিতে হয়েছে 52, এই দুটোকে যদি বাদ দিয়ে দিই তাহলে কত চলে আসবে আমাদের 46, এই 46 রান কী হয়েছে উইকেট দুটির মধ্যে দৌড়ে রান নিয়েছে, এগুলো দৌড়ে রান নিয়েছে টোটাল 46 রান। এবার এই যে দৌড়ে রান নিয়েছে এই রানের শতকরা কত সেটা নির্ণয় করতে হবে আমাদের, কীভাবে নির্ণয় করব, দেখো 46 রান সে দৌড়ে নিয়েছে কত রানের মধ্যে 98 মধ্যে, মানে কার সাপেক্ষে কত এর সাপেক্ষে 98 মোট রান তার, তো এই 98 মধ্যে 46 রানকে সে দৌড়ে নিয়েছে কত পার্সেন্টেজ সেটাই 100 গুণ করে দাও, এখানে কাটাকাটি করলে এটা কত চলে আসবে, এটা আসবে 23, এটা 23 2 46, এটা আসবে 49, এটারও একটা আছে 49, এটাও আছে 49, আচ্ছা একটু ক্যালকুলেট করতে হবে, দেখি 2349, প্রথমত তো 4 দিয়ে যাবে, 4 লং 36, 6 হাতে 3 4 4 16, 18 19,
করলে কত চলে আসবে এখানে 4, এখানে চলে আসবে 4 3, আবার এটা 0, এবার 7 দিয়ে, না 7 দিয়ে দিলে, হ্যাঁ 7 5 7 35, বেশি চলে যাবে 6 দিয়ে, আচ্ছা 46 46। দেখো এটাই ছিল 46, তাহলে এটা উত্তর হবে এই 6 দিয়ে যদি দিই তাহলে এখানে কত আসবে 4 9 2, যদি মাইনাস করা হয় এখানে 6, এখানে 9 কে 10 46, দেখো 46 পূর্ণ 49, এই এত পার্সেন্টেজ 46 পূর্ণ 46/49 অ্যান্সার অপশন ডি। নেক্সট, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, তিনি যদি আরও 240 টাকা দামে বিক্রি করতেন তবে 8% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এক ব্যক্তি কি 5% লাভে বিক্রি করেছে, মানে কত 105% সে বিক্রি করেছে। তিনি যদি আরও এখান থেকে আরও যদি 240 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার কী হতো 8% তার, তবে তার লাভ হতো কত 8%, মানে এটা কার সঙ্গে সমান হতো 108%-এর সঙ্গে সমান। তো এই সব পার্সেন্টেজগুলোকে একদিকে নিয়ে যাও, বাকিগুলোকে একদিকে নিয়ে যাও, তাহলে এটা কত আসবে 3% সমান সমান চলে আসবে 240 টাকা। এবার ক্রয় মূল্য কত 100%, তাহলে 100%-এর ভ্যালু কত বের করো, 240/3 ইন্টু 100 করলে এখানে কত 8 3 8 24, মানে 80, 8,000 টাকা। 8,000 টাকা উত্তর অপশন সি, এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো লসাগু নির্ণয় করতে হবে, দশমিক অবস্থায় আছে, তো দশমিক অবস্থায় থাকলে ঘাবড়ানোর কিছুই নেই, দশমিকটাকে জাস্ট ভাঙিয়ে নাও, মানে 0.07 আছে, তো তাহলে কি উপরে 7, নিচে কত চলে আসবে, পয়েন্টের জন্য 1 এবং দুটো শূন্য, 7/10, উপরে কী হয়ে যাবে 21 এটা কত, এটা 100, এটা 10, এখানে কত 21 দুটো আছে তো দুটো শূন্য, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে যটা সংখ্যা ওটা শূন্য, এই এবারে কি লব বাই হর চলে এসছে। যদি ফ্র্যাকশন আকারে, যদি ভগ্নাংশ আকারে যদি লসাগু বা গসাগু নির্ণয় করতে বলা হয় তাহলে কি করবে, যেটা নির্ণয় করতে বলা হবে সেটা উপরেরটা হবে, মানে এলসিএম অফ, লসাগু বের করতে বলা হয়েছে, লসাগু মানে কি এলসিএম অফ 7 21 21, এই ডিভাইড বাই কী হয়ে যাবে এইচসিএফ অফ, নিচেরগুলো যেগুলো হবে সেগুলোর কী হবে গসাগু, গসাগু কত 110 এবং 100-র গসাগু। তো উপরের লসাগুগুলোর কত হবে 21 আসবে ওদের লসাগু, আর নিচের গসাগু কত হবে 10 হবে। তো এটাকেও আশা করছি করতে লাগবে না, এখানে কত 2.1, তাহলে উত্তরটা কত হয়ে যাবে আমাদের 2.1, অ্যান্সার অপশন বি, এখান থেকে কারেকশন আছে। এটা যদি গসাগু নির্ণয় করতে বলা হতো তাহলে কী করতে, উপরের সংখ্যাগুলো সবগুলো গসাগু করতাম, নিচেরগুলো লসাগু করবো, যেটা বের করতে বলা হবে লভের সেটাই হবে এবং হরটা তার বিপরীতে হবে, মনে রাখবে এভাবে। নেক্সট, এ বি এর দুইজন কর্মক্ষম, এ ও বি একত্রে একটি কাজ 28 দিনে যদি করে কত দিনে এ একাই কাজটি করবে সেটা নির্ণয় করতে হবে। তো এ এবং বি, এ বি এর দ্বিগুণ কাজ করে, তাহলে এফিসিয়েন্সি এ বি এর দ্বিগুণ কাজ করে, এই তো টাইম ইজিকাস কত আসবে, টাইম ইজিকাস আসবে 1/2। কেন 1/2 আসলো, সবসময় মনে রাখবে এফিসিয়েন্সি টাইমের সঙ্গে ব্যস্তানুপাতিক, টাইমের সঙ্গে এফিসিয়েন্সি কি ব্যস্তানুপাতিক সবসময়। তো এফিসিয়েন্সির অনুপাত যদি থাকে তো টাইমের অনুপাতটা হয়ে যাবে কি তার উল্টোটা, টাইমের অনুপাত যেটা থাকবে যদি এফিসিয়েন্সি বের করতে হয় তাহলে তার উল্টোটা হয়ে যাবে। এই মানে এ একটি কাজ করছে, ধরে নিচ্ছি এ একটি কাজ করছে এক্স দিনে, এবার টাইমটা কি 1 চলে এসছে এ এর ক্ষেত্রে, মানে এ কে আমি যদি ধরি এ একটি কাজ করছে এক্স দিনে, বি ওই কাজটা করছে কত দিনে 2x দিনে। এবার এদের মধ্যে লসাগু নিয়ে নাও, এদের মধ্যে যদি লসাগু নিই কত চলে আসবে, এদের মধ্যে এই দুটোরই যদি লসাগু নিচ্ছি আমি, তো এই দুটোর লসাগু কত হবে আমাদের এক্স হবে, এখানে এক্স এ দুটোর লসাগু, তাহলে এখানে আমি যে ডিভাইড বাই যদি করি এটা দিয়ে তাহলে এটা 1, আর 2x দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা কত চলে আসবে আমাদের হাফ চলে আসবে, যে হাফ। আচ্ছা এর লসাগুটা হবে 2x, লসাগুর ক্ষেত্রে এই নাম্বারগুলো গুণ হয় 2x, তাহলে এটা চলে আসবে আমাদের 2, এটা আসবে আমাদের 1, এই তাহলে পুরো কাজটা যদি একজন, তাহলে কি এই দুটোতে আমাদের ভাগ হয়ে যায়, মানে কি 2x/3 হয়। এটা ইজিকাস টু আবার কত সঙ্গে সমান, এই যে 18-এর সঙ্গে সমান, এটা ইজিকাস টু কত 28 আসবে। তো 2-এর সঙ্গে যদি 2 কেটে দিই তাহলে এটা কত আসবে 14, এক্স 3 14 42, একটু মনে হচ্ছে মাথার উপর দিক দিয়ে গেল, অ্যান্সার কি অপশন বি। একটু সহজ করে দিই, এফিসিয়েন্সি পর্যন্ত ঠিক আছে, এফিসিয়েন্সি
এ বি, এ বির কী ছিল আমাদের 2:1, এফিসিয়েন্সিটা কত 1:2, এটা আচ্ছা এফিসিয়েন্সিটা উপরেরটা, এটা ছিল এফিসিয়েন্সি, টাইমটা কত আমাদের 1:2 টাইম, ঠিক আছে। এ একটি কাজ করছে কত এক্স দিনে, এ পুরো কাজটা করছে এক্স দিনে, বা একদিন অনুপাত আকারে আছে তো 10 দিন ধরতে পারে, কারণ আমাদের 28 একটা দিন দিয়েছে একত্রে যেহেতু। তো আমি এখানে কি করে নেবো, এখান থেকে আমি এক্স ধরেই করব। এ পুরো কাজটা করছে এক্স দিনে, তাহলে প্রতিদিন কতখানি কাজ করবে, একের এক্স অংশ কাজ করবে। বি পুরো কাজটা কত দিনে করছে, 2 দিনে করছে, মানে 2x দিনে করছে। তাহলে বি প্রতিদিন কত অংশ করে কাজ করবে, 1/2x করে কাজ করবে। তো এরা দুজন মিলে একত্রে কতখানি কাজ করবে, 1-এর x প্লাস 1-এর 20, 1-এর 2x, এটা হয়ে গেলে কি তারা প্রতিদিন। এবার সে আমাদের এখানেও আবার দেওয়া হয়েছে তারা একত্রে কাজ করলে কত দিনে পুরো কাজটা করবে, 28 দিনে কাজ করবে। তো 28 দিনে যদি পুরো কাজটা করে তাহলে এ বি একত্রে কত অংশ কাজ করবে 28 দিনে, সেটাও আসবে 1-এর 28 অংশ। এই এবার এখানেও সেই একই প্রসেস, সলভ করো। এখানে 2x উপরে 2 + 1 = 1-এর 28, তাহলে উপরে কত আসবে 3, ডিভাইড বাই কত আসবে 2x সমান 1/28, এটার সঙ্গে এটা যদি কাটো এটা কত 14, তাহলে এক্সের মানটা কত আসলো 42, সে একই উত্তর বেরিয়ে আসবে। তো উত্তর কি আমাদের অপশান বি হবে। কোনটা বুঝলে, এইটা নাকি ওইটা, কোনটা হলো সেটা অবশ্যই জানাবে, নাকি দুটোই মাথার উপর দিক দিয়ে গেল বলবে অবশ্যই প্রত্যেকে। তো এই আমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং রেগুলার অবশ্যই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। আর মাত্র কিছুদিন সময় আছে তোমাদের, মিডলে তোমাদের আরও অনেক টপিক ওয়াইজ ক্লাস থাকবে এবং এক্সপেক্টেড টাইপ অফ কোশ্চেনগুলোকে করানো হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।